গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায় ভূমিরূপ ও তার শ্রেণীবিভাগের মধ্যে যে তিনটে ভাগ ছিল তার মধ্যে প্রথম ক্লাসে আমি পর্বতের পর্বতের যে শ্রেণীবিভাগ করেছিলাম, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত পর্বত, তার মধ্যে আগের ক্লাসে আর কি, যেটা প্রথম ক্লাস, সেখানে আমি ভঙ্গিল পর্বত সম্পর্কে আলোচনা করেছি। সেখানে ভঙ্গিল পর্বত সৃষ্টির ক্ষেত্রে দুটো মতবাদ ছিল। একটা হচ্ছে মহীখাত তত্ত্ব কোবারের, আর পাঁচ সংস্থান তত্ত্ব। এবং ভঙ্গিল পর্বতের কী কী বৈশিষ্ট্য, কী কী শিলা দিয়ে তৈরি হয়, ভঙ্গিল পর্বত ভাঁজের ফলে হয়, ভঙ্গিল পর্বতে উদভঙ্গ অধভঙ্গ এইসব থাকে, এগুলো সব বলেছিলাম। এটা তোমরা যদি না দেখে থাকো তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে প্রথম ভিডিওটা দেখে নিতে পারবে। আজকে আমরা শুরু করব স্তূপ পর্বত। দেখতেই পাচ্ছ, এই ভঙ্গিল পর্বতটা আগের দিন আমরা করে নিয়েছি, আজকে করব স্তূপ পর্বত। আর তার নেক্সট ক্লাসগুলোতে আমরা একটা একটা করে করব, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। আজকে যেমন স্তূপ পর্বত করব। স্তূপ পর্বত বলি, স্তূপ মানে কি? স্তূপ মানে হচ্ছে কোনো কিছু জমে উঁচু হওয়াটাকেই স্তূপ বলে। ধরো কোনো আবর্জনা কোথায় জমা করছি, তাহলে সেটাও একটা স্তূপ। কিন্তু এইখানে স্তূপ পর্বত মানে একটু হলেও আলাদা। এখানে তো আর প্রকৃতি আবর্জনা এনে জোগাড় করে উঁচু করবে না। এখানে দুরকম শক্তি কাজ করে বা দুরকম আলোড়ন কাজ করে। একটা হচ্ছে গিরিজনী আর একটা হচ্ছে মহীভাবক। আমি গিরিজনী এবং মহীভাবক আলোড়ন এই দুটো তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই দুটো পার্থক্যটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব শর্টকাটে। দেখে নাও, ধরো একটা হচ্ছে দুটো আলোড়ন, মানে পৃথিবীর অভ্যন্তরে দু ধরনের আলোড়ন হয়। একটা হচ্ছে মহীভাবক আর একটা হচ্ছে গিরিজনী। এবার মহীভাবকটা, গিরিজনীটা কি? এই মহীভাবকের মধ্যে প্রথমে আছে এই যে মহী কথাটি এসেছে মহাদেশ থেকে, মহাদেশ বা মহাসমুদ্র কথা থেকে। যে আলোড়নের ফলে মহাদেশ বা মহাসাগরগুলো সৃষ্টি হয়েছে তাকেই বলা হয় মহীভাবক আলোড়ন। বোঝা গেল? তারপর গিরিজনী, গিরি কথার অর্থ কি? পাহাড় বা পর্বত, পাহাড় বা পর্বত, তাই না? তাহলে যে আলোড়নের ফলে পাহাড় পর্বত তৈরি হয় তাকে আমরা গিরিজনী আলোড়ন বলি। একটা পার্থক্য, মহীভাবক আগেই বলেছি যে মহাদেশ সৃষ্টি হওয়ার যে আলোড়ন তাকে বলা হয় মহীভাবক। এখানে 1 নম্বর পয়েন্টে তাহলে মহাদেশ, যে আলোড়নের ফলে মহাদেশ তৈরি হয়, আমি শর্টকাটে লিখছি, তোমরা বুঝে নিলে হবে। মহাদেশ তৈরি হয় তাই এর নাম মহীভাবক। আর এদিকে গিরি মানে পাহাড় বা পর্বত, পাহাড় পর্বত তৈরি হয়, পাহাড় বা পর্বত তৈরি হয় যে আলোড়নের ফলে তাকে গিরিজনী আলোড়ন বলে। মহীভাবক আলোড়নের বিস্তৃতি অনেক বেশি হয়, কারণ একটা মহাদেশ বা একটা মহাসমুদ্র তোমরা সবাই জানো যে কত বড় হয়। অনেকগুলো দেশ নিয়ে একটা মহাদেশ তৈরি হয়, আবার অনেকগুলো সমুদ্র নিয়ে মহাসমুদ্র তৈরি হয়। তাহলে এর বিস্তৃতি অনেক বেশি, এর বিস্তৃতি অনেক বেশি। তুলনামূলকভাবে গিরিজনীর বিস্তৃতি তুলনামূলকভাবে কম। এর বিস্তৃতি তুলনামূলক, কিন্তু কম নয়, তুলনামূলক। বারবার যদি লেখো কম তাহলে কিন্তু ভুল, এর তুলনায় কম। একটা পর্বতও বিশাল বড়, পর্বত শৈলশিরাগুলো যদি তুমি দেখো, পর্বত চেনগুলো যদি দেখো, হিমালয় মাউন্টেন চেন বিশাল বড়, তাহলে এর তুলনায় ছোট, তুলনামূলকভাবে ছোট বা আকারে কম। তারপর মহাদেশগুলো মহীভাবক আলোড়ন কাজ করে উলম্বভাবে বা পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে। যদি পৃথিবী এটা হয় তাহলে এইটা তার কেন্দ্র,
এটা তার ব্যাসার্ধ, এই এই ব্যাসার্ধ। তাহলে মহাদেশ তৈরি হলে কী হবে, একটা এরম উঠে যাবে, আর মহাসমুদ্র যেটা হবে সেটা এরম ভেসে যাবে। তাহলে এই শক্তিটা এরম উলম্বভাবে কাজ করবে, আবার এরমভাবে কাজ করবে। মানে তাহলে মহাময়ীভাবক আলোড়ন কীভাবে কাজ করে, উলম্বভাবে বা পৃথিবীর ব্যাসার্ধ বরাবর। কি বরাবর, ব্যাসার্ধ বরাবর কাজ করে মহীভাবক আলোড়ন। এইভাবে কাজ করে, এইভাবে এইভাবে আপ ডাউন করে। উঠে গেলে মহাদেশ, বসে গেলে মহাসাগর। আর গিরিজনিতে কী হয়, গিরিজনিতে স্পর্শক বরাবর কাজ করে বা অনুভূমিকভাবে কাজ করে। ধরো গিরিজনির, আমি ধরো ছবিটা এখানেই আঁকি, ধরো এই পৃথিবী আছে, তো গিরিজনি মানে পাহাড় পর্বত কীভাবে তৈরি হয়, পাহাড় পর্বত তৈরি হয় এই স্পর্শক বরাবর, মানে এইভাবে আপ ডাউন করে, মানে অনুভূমিকভাবে। যদি ধরো যে কোনো একটা পর্বত আছে, তাহলে এইভাবে 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 পাহাড় পর্বত তৈরি হয়। তাহলে এটা কাজ করে কীভাবে, অনুভূমিকভাবে। তাহলে এই শক্তিটা কীভাবে কাজ করে, অনুভূমিকভাবে বা স্পর্শক বরাবর। যদি পৃথিবীর বলো তাহলে বলবে কি, বলবে স্পর্শক বরাবর। তাহলে পৃথিবীর ক্ষেত্রে কী হবে, স্পর্শক বরাবর। পৃথিবীর স্পর্শক বোঝো তো, সবাই তো স্পর্শক বোঝো, এইটা এরকম স্পর্শক, কোনো একটা গোলকের স্পর্শক, মানে যেটা পরিধিকে স্পর্শ করে চলে যায়, সেটা হচ্ছে স্পর্শক। পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে। আর কোনো, তাহলে এই মোটামুটি তিনটে বললাম। এই মহীভাবক আলোড়নের পার্থক্য অনেক সময় আসে, খুব সোজা, বুঝে গেলে খুব সোজা, না বুঝতে পারলে মনে হয় যেন কঠিন। তাহলে এটা হয়ে গেল, মহীভাবক গিরিজনিটা হয়ে গেল। এইবারে আসি যেটা আমাদের মেন টপিক, সেটা হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ পর্বতে কী কী জানবো। প্রথমত স্তূপ পর্বত কাকে বলে, জানবো, বৈশিষ্ট্য জানবো, সঙ্গে উদাহরণ জানবো, আর কিভাবে স্তূপ পর্বতের ছবি সহজে আঁকা যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। তাহলে এই কটা জিনিস জানবো। কী করে জানবো, দেখো, প্রথমত ভূপৃষ্ঠের উপরে গিরিজনি আলোড়নের ফলে যদি কোনো ফাটল বা দারণ তৈরি হয়, হতেই পারে। ধরো ভূপৃষ্ঠ, আমি একটা প্লেট ধরো বা একটা ভূপৃষ্ঠ ধরো আঁকছি, এরম আছে, ভূপৃষ্ঠে অনেক লেয়ার আছে, এরম। এটা ধরো পাললিক শিলা, এটা ধরো সাপোজ আগ্নেয় শিলা, এরম আছে, বা রূপান্তরিত শিলা, এরম সব আছে। কোনো কারণে গিরিজনি আলোড়নের ফলে প্রথমে যদি ফাটল তৈরি হয়, ধরো এরম দুটো ফাটল তৈরি হয়েছে, বা অনেক হতে পারে, দুটো আমি ধরো করেছি, এবং এই ফাটল বরাবর যদি মহীভাবক আলোড়নের ফলে, মহীভাবক আলোড়ন কীভাবে কাজ করে, গিরিজনি আলোড়ন অনুভূমিকভাবে কাজ করে, মহীভাবক আলোড়ন উলম্বভাবে কাজ করে। তাহলে মহীভাবক আলোড়নের ফলে যদি এই অংশ বসে যায়, নিচের দিকে বসে যায়, তাহলে কীরকম হবে ছবিটা, এই অংশটা বসে যাবে, তাহলে কী হবে, বসে গেলে যে অংশটা উঠে থাকবে, একটা বসে গেল মানে এগুলো মনে হবে উঠে রয়েছে, এই যে অংশটা উঠে রয়েছে, উঁচু হয়ে রয়েছে, এইটাকেই আমরা বলবো স্তূপ পর্বত। হ্যাঁ না, এটাকে বলে হোস্ট বলা হয়, এই উঠে থাকা অংশটাকে হোস্ট বলা হয়। আর বসে যাওয়া অংশটাকে কী বলা হয়, গ্রাবেন। এবার তোমরা বলতে পারো যে হোস্ট আর গ্রাবেন
স্যার আমরা তো স্তূপ পর্বত বলছিলেন, হোস্ট আর গ্রাবেন কেন? হ্যাঁ, অনেকে গুলিয়ে ফেলে যে স্তূপ পর্বতকেই হোস্ট বলা হয়, এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না। অনেক বইয়ে লেখা থাকে কিন্তু এটা ঠিক নয়। কি হোস্টটা এই উঠে থাকা অংশটা কে হোস্ট বলা হয়, কিন্তু এটা পরবর্তীকালে যদি কোনো কারণে যদি পর্বত তৈরি হয় তখন তাকে এই হোস্টটাকে, যদি পর্বত তৈরি হয়, হোস্ট থেকে যদি পর্বত তৈরি হয় তখন তাকে বলা হয় স্তূপ পর্বত। বুঝে গেল? তার মানে এই নয় যে হোস্ট আর স্তূপ পর্বত একই। অনেক হোস্ট আছে কিন্তু সবাই স্তূপ পর্বত নয়। বোঝা গেল? যেমন আমাদের ভারতের সাতপুরা, যদি কারেক্ট বলতে হয় সাতপুরা কিন্তু হোস্ট, স্তূপ পর্বত নয়। বোঝা গেল? একই রকমভাবে যে অংশটা বসে গেল তাকে গ্রাবেন বলছি। গোস্ত উপত্যকা বলছি না। কেন? যখনই বসে গেল তার মানেই কিন্তু এটা উপত্যকা নয়। কিন্তু বসে যাওয়া অংশটি যদি পরবর্তীকালে ওর ভিতর দিয়ে কোনো নদী প্রবাহিত হয় এবং উপত্যকার মতো দেখতে হয় তখন তাকে আমরা এই গ্রাবেনকেই গোস্ত উপত্যকা বলি। এটা কিন্তু সব বইয়েতে এই গ্রাবেনকেই গোস্ত উপত্যকা বলে, হোস্টকেই স্তূপ পর্বত বলে, এইভাবে ছেড়ে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়াল কথা হলো হোস্ট যদি পর্বতের আকার নেয় তখন তাকে স্তূপ পর্বত বলে, আর গ্রাবেন যদি উপত্যকার আকার নেয় বা ওর ভিতর দিয়ে যদি নদী প্রবাহিত হয় তখন তাকে আমরা গোস্ত উপত্যকা বলে ধরে নিই। যেমন স্তূপ পর্বতে এই সাতপুরা, ভারতের সাতপুরা পর্বতের দু সাইডে যদি দেখো উত্তর পশ্চিম অংশে, ভারতের উত্তর পশ্চিম দিকে যেদিকে আরাবল্লী পর্বত রয়েছে, ওই আরাবল্লী পর্বতের পরেই দেখবে যে সাতপুরা পর্বতের দু সাইডে দুটো গোস্ত উপত্যকা রয়েছে, দুটো নদীও প্রবাহিত হয়েছে। তার নাম সবাই জানো, একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে তাপ্তি, তাই না? তাহলে এবার বলি যে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য কী। স্তূপ পর্বতের সবসময় মাথাটা অনেকটা চ্যাপ্টা হয়। এই নয় যে এরম পর্বতের মাথা মানে এরম সিংহ এরম খাড়াই হবে, এরম হবে না। স্তূপ পর্বতের কিন্তু মাথাটা চ্যাপ্টা হয়। বোঝা গেল? মাথাটা চ্যাপ্টা হয়। আর স্তূপ পর্বতের দেখতেই পাচ্ছ পার্শ্ববর্তী ঢাল, এই যে পার্শ্ববর্তী ঢাল খুব খাড়াই হয়। তাহলে 1 নম্বর হলো স্তূপ পর্বতের মাথাটা চ্যাপ্টা হবে। 2 নম্বর হলো পার্শ্ববর্তী ঢাল খাড়াই হবে। ঢাল খাড়াই, আমি একদম শর্টে লিখি। স্তূপ পর্বত মূলত, এইটা অনেক জায়গায় লেখা থাকে না বইয়ে, দেখবে স্তূপ পর্বত কোন শিলাতে তৈরি হয়, এই প্রশ্নের উত্তর কিন্তু সবাই সহজে দিতে পারবে না। স্তূপ পর্বত মূলত রূপান্তরিত শিলাতে হয়। যদি ভালো কোনো বই থাকে দেখে নেবে, স্তূপ পর্বত কিন্তু মূলত রূপান্তরিত শিলাতেই হয়, অন্য কোনো শিলাতে হয় না। যেমন যদি অনেক বইয়ে লেখা থাকে পাললিক শিলাতে স্তূপ পর্বত বা আগ্নেয় শিলাতে স্তূপ পর্বত, এটা কিন্তু সঠিক না। অ্যাকচুয়াল স্তূপ পর্বত দেখা যায় রূপান্তরিত শিলাতে। মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো সব জায়গায় পাওয়া যায় না। আর স্তূপ পর্বতের নিচু অংশটাকে বলা হয় গোস্ত উপত্যকা, আর যেটা উঁচু হয়ে থাকে স্তূপ পর্বত বলা হয়। এই মোটামুটি 3টে করে ক্যারেক্টার মনে রাখলেই বা বৈশিষ্ট্য মনে রাখলে অস্থির, মানে এতেই তোমাদের পরীক্ষা খুব সহজেই কেটে যাবে। হ্যাঁ, উদাহরণের কথা বলি তাহলে প্রথম কাকে বলে বললাম যে কোনো একটা ভূপৃষ্ঠ যদি গিরিজনী আলোড়নের ফলে সমান্তরাল দুটো ফাটলের সৃষ্টি হয় বা তার বেশি ফাটলের সৃষ্টি হয় এবং সেই ফাটল বরাবর কোনো অংশ থেকে ওপরে উঠে গেলে বা কোনো অংশ থেকে নিচে বসে গেলে উঠে থাকা অংশটাকে বলা হয় হোস্ট, এবং হোস্ট পরবর্তীকালে পরিবর্তিত হয়ে স্তূপ পর্বত তৈরি হয়। আর যদি যে অংশটা বসে যায় সেটাকে গ্রাবেন বলে, এবং গ্রাবেনটা যদি পরবর্তীকালে উপত্যকার রূপ ধারণ করে তখন তাকে গোস্ত উপত্যকা বলে। কোনো সমস্যা নেই, সংজ্ঞাটা মিটে গেল। কাকে বলে? বৈশিষ্ট্য বললাম, রূপান্তরিত শিলাতে মূলত দেখা যায়, এর মাথাটা চ্যাপ্টা হয়, পার্শ্ববর্তী ঢাল খুব খাড়াই হয়, দেখতেই পাচ্ছ।
বৈশিষ্ট্য হয়ে গেল। উদাহরণ, ভারতের উদাহরণ যদি বলি, 1 নম্বর উদাহরণ হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত, এই স্তূপ পর্বত বলছি সাতপুরা পর্বত। সাতপুরা পর্বতের পাশে দুটো গোস্ত উপত্যকা আছে, দু সাইডে। তোমরা যখন ম্যাপ করাবো তখন দেখে নেবে, ওপরের দিকে আছে নর্মদা, নিচের দিকে আছে তাপ্তি, যেটা গুজরাটের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে তোমার কচ্ছ রানের ওখান দিয়ে গিয়ে আরব সাগরে পড়েছে, কচ্ছ রানের নিচ দিয়ে গিয়ে খাম্বাদ উপসাগরের ওখানে। ওটা যখন আমরা ম্যাপ করাবো তখন দেখতে পাবে। তাহলে উদাহরণটা ভারতের, ওটা বললাম। ভারতের আরেকটা উদাহরণ আছে, দামোদর উপত্যকাও একটা গোস্ত উপত্যকার উদাহরণ। ওটা যখন পরবর্তীকালে যখন ভারতের ভূপ্রকৃতি করাবো তখন আমরা ডিটেলসে আলোচনা করব। আর কিভাবে স্তূপ পর্বতের চিত্র আঁকবে, খুব সোজা, আমি দেখিয়ে দিচ্ছি, খুব সোজা। দেখে নাও, পরীক্ষাতে কিন্তু এইভাবে আঁকবে, আমি যেভাবে বলছি এইভাবে আঁকবে, দেখবে তোমাদেরই সুবিধা হবে। খুব সোজা এই আঁকার নিয়মটা। ধরো এই নিলে, একই রকমভাবে এই দিকেও এরকমভাবে করে দেবে, দিয়ে এর সোজাসুজি এইগুলো টেনে নেবে। আর এর ক্ষেত্রে একটা এইভাবে করে নেবে, নিয়ে এবার এখানে যা সিম্বল দেবে এখানে তাই সিম্বল দেবে। ধরো এখানে আমি এরম যোগ বিয়োগ এরমভাবে সিম্বল দিলাম, এখানেও যোগ বিয়োগ এরমভাবে সিম্বল দেবে, এখানেও এরম যোগ বিয়োগ এখানে সিম্বল দেবে, যোগ বিয়োগ। তারপর একটা যা সিম্বল দেবে এখানেও দেবে, এখানেও দেবে। এমনি ধরো আমি ডট করছি, পাললিক শিলা, এগুলো পাললিক শিলা। এটা মূলত রূপান্তরিত শিলার সিম্বল, এটা পাললিক শিলার সিম্বল। এইখানে পাললিক শিলার সিম্বল কী হয়েছে দেখো, এইভাবে আঁকা হয়ে গিয়েছে। এইটা হলো তোমার গ্রস্ত উপত্যকা, আর এইটা হলো যেটা উঠে থাকবে সেটা হলো স্তূপ পর্বত। অ্যাকচুয়ালি একে বলা হয় হোস্ট, যাই হোক আমি যেটা বলছি। তাহলে হলো স্তূপ পর্বত আর গোস্ত উপত্যকা, বোঝা গেল এইভাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই দুটো এই স্তর একই ছিল, মানে একই লেভেলে এরা অবস্থান করছিল। পরবর্তীকালে এখানে ফাটল তৈরি হয় কোন আলোড়নের ফলে? গিরিজনী আলোড়নের ফলে। ফাটলটা তৈরি হয় কিন্তু গিরিজনী আলোড়নের ফলে। যে কোনো জায়গায় দারুণ ফাটল যা হবে ওটা কিন্তু গিরিজনী আলোড়নের ফলে। আর যখনই একটা বসে যাবে বা উঠে যাবে ওই ফাটল বা দারুণ বরাবর, এই অংশটাকে, এই যে এখান থেকে এটা শিফট করলে এটাকে চ্যুতি বলা হয়, এইখান থেকে এটা ফল্ট বলা হয়। পরে আমি যখন নেক্সট বা পরবর্তী যখন আলোচনা করব চ্যুতি কাকে বলে, চ্যুতির কত শ্রেণীবিভাগ, ওগুলো পরে বলবো, সেগুলো আছে, সেগুলো আলাদা টপিকে আলোচনা করা হবে। তাহলে এই অংশটা এই বসে গিয়েছে, এই যে বসে গেল এইটাকে বলা হয় চ্যুতি। এই পারেও চ্যুতি, এই যে বসে যায় ওপর নিচ হয়, আপ ডাউন, এইটা মহীভাব। তাহলে দুটো আলোড়নের ফলেই কিন্তু স্তূপ পর্বত গোস্ত উপত্যকা তৈরি হয়। একটা হলো প্রথম হবে গিরিজনী, ফাটল তৈরি হবে, ফাটল বরাবর বসে যাবে, সেটা হবে গোস্ত উপত্যকা, যেটা হবে মহীভাবক আলোড়নের ফলে। বোঝা গিয়েছে দুটো আলোড়নই কাজে লাগে। তাহলে এইভাবে সোজাভাবে এই ছবিটা আঁকতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে মোটামুটি এই ক্লাসটা আজকে স্তূপ পর্বতটা শেষ হলো। এবার তোমাদের যদি কিছু জানার থাকে, আরও উদাহরণ আমি দু একটা বলতে ভুলে গেছি। ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এগুলো সব স্তূপ পর্বতের উদাহরণ। হ্যাঁ, যাই হোক, এগুলো আমি বলতে অতটা খেয়াল ছিল না তাই বলা হয়নি। যাই হোক, এইভাবে ছবিটা আঁকবে, খুব সোজা ছবি দেখলেই তো, ফলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।